ভগবান শ্রী বিষ্ণুর চার ধামের মধ্যে অন্যতম ধাম হল পুরুষোত্তম ক্ষেত্র পুরী ধাম। এখানে স্বয়ং বিষ্ণুদেব জগন্নাথ রূপে জগৎকে রক্ষা করে চলেছেন। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর চারটি ধাম হল বদ্রীনাথ, রামেশ্বরম, দ্বারকা এবং পুরুষোত্তম ক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির। বিশ্বাস করা হয় বদ্রীনাথে ভগবান ধ্যানে মগ্ন থাকেন, রামেশ্বরমে ভগবান স্নান করেন, দ্বারকায় ভগবান বিশ্রাম করেন, আর পুরুষোত্তম ক্ষেত্রে অর্থাৎ পুরীতে জগন্নাথ রূপে ভোজন করে থাকেন। এই পুরীধামের মহা উৎসব হল মহা স্নান যাত্রা ও রথযাত্রা উৎসব। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনকে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান বেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহা স্নান করানো হয়। বিশ্বাস করা হয় যে এই মহা স্নানের পর ভগবান জ্বরে আক্রান্ত হন। তাই তারা প্রায় 15 দিন জনসাধারণের কাছে জগন্নাথ রূপে দর্শনের থেকে আড়াল থাকেন। এই সময়কে অনবাসর বা অনাসর বলা হয়। এরপর ভগবান শ্রী জগন্নাথ রূপে নবযৌবন দর্শনের মাধ্যমে ভক্তদের কাছে দর্শন দিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেন। মহাস্নানযাত্রা এবং নবযৌবন দর্শনের মধ্যবর্তী 15টা দিন ভগবান শ্রী বিষ্ণু ভক্তদের কাছে দর্শন দিয়ে থাকেন আলারনাথ রূপে। আজ আমার তীর্থযাত্রার লক্ষ্য ছিল ভগবান শ্রী বিষ্ণুর আরেক রূপ আলারনাথ দর্শন করা এবং তার সঙ্গে জগন্নাথ ধামের পুরী রথযাত্রার প্রস্তুতি ঘুরে দেখা। চলুন আজকে যাত্রা শুরু করি কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। আমি শালিমার স্টেশন থেকে 18409 শ্রী জগন্নাথ এক্সপ্রেস ধরেছিলাম। একটা রাত ট্রেনে কাটিয়ে সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 10টা বেজে 21 মিনিট। এসে পৌঁছলাম পুরী স্টেশনে। ট্রেন থেকে তখন অনেক ভক্তজন নামলেন পুরীধাম দর্শনের জন্য। আমরা এগিয়ে চললাম প্ল্যাটফর্ম থেকে বেরোবো বলে। স্টেশনের সামনে থেকেই বাস ও অটো পাওয়া যায় স্বর্গদ্বার যাওয়ার জন্য। আমরা একটা অটোতে উঠে বসলাম। শেয়ারে মাথাপিছু ভাড়া পড়ল 30 টাকা করে। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বারের দূরত্ব 4 কিলোমিটারের কাছাকাছি। অটোতে সময় লাগবে মিনিট 10। অটো কিছুটা যেতেই সমুদ্র চোখে পড়ল। আমরা এগিয়ে চললাম সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম স্বর্গদ্বারে। আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। দেখলাম সমুদ্রে প্রচণ্ড ঢেউও উঠেছে। তাই জন্য নেমে পড়লাম সমুদ্রের বিচে। সমুদ্রের কাছে এসে দেখি সমুদ্র খুবই উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ বালিয়াড়ির ওপর এসে আছড়ে পড়ছে। তুলনামূলক খুব কম মানুষজন স্নান করছেন। কিছু উৎসাহী মানুষ সমুদ্রে কিছুটা নেমে ঢেউকে উপভোগ করছেন। আমরা সমুদ্রের একদম পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সমুদ্রকে উপভোগ করলাম। কিছুটা সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউ দেখলাম, সবাই স্নান করছে। প্রচন্ড ঢেউ, প্রচন্ড। এবারে যাই হোটেলে, চলুন। এবারে আমাদের হোটেল একদম স্বর্গদ্বারের কাছেই। স্বর্গদ্বারের সামনে যে চৈতন্য মহাপ্রভুর মূর্তি আছে
তার থেকে একটু এগিয়েই পৌঁছে গেলাম সি বিচ থেকে মাত্র 1.5 মিনিট হেঁটেই পৌঁছে গেছি শকুন্তলা নিবাস। এইটা হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা। খুব অল্প খরচে এই শকুন্তলা নিবাসে থাকার ব্যবস্থা আছে। ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। আমাদের রুম আগে থাকতেই ফোনে বুকিং করা আছে। সুশান্ত দাকে, আচ্ছা আচ্ছা। রিসেপশনে কথাবার্তা বলতেই আমাদের ঘর পেয়ে গেলাম। আমাদের ঘর ছিল 303 নম্বর। এই হলো আমাদের থাকার ঘর। 3 জন থাকার মতন বড় একটা বেড, সঙ্গে অ্যাটাচ টয়লেট। রুমে একটা বড় আয়না সহ খাওয়ার টেবিল ও চেয়ার রয়েছে। এই রুমের বিশেষত্ব হলো এই ঘরে রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বাসনপত্র, রান্নার সরঞ্জাম ভাড়ার মধ্যেই ইনক্লুডেড, শুধুমাত্র গ্যাসটা আলাদা নিতে হয়। রুমের ছাদে উঠলেই দূরে সমুদ্র দেখা যায়। ছাদে উঠে বসে থাকলেই অনেকটা সময় কেটে যাবে। এই রুমটার ভাড়া আমাদের পড়েছে প্রতিদিন 820 টাকা করে। পুরীতে আমি বেশ কয়েকবার এসেছি, তবে পুরীর এত সুন্দর জায়গায় এত অল্প টাকাতে এই রকম ফেসিলিটি সহ ঘর খুব কম পাওয়া যায়। শ্রীকুমার সেবিটেটের এই বিল্ডিংয়ে মোট 13টি ঘর রয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি এখানকার নম্বর দিয়ে দিলাম, আপনারা প্রয়োজন হলে যোগাযোগ করে নেবেন অগ্রিম বুকিংয়ের জন্য। আমরা দুজনে আছি, আমরা তো আর রান্না বান্না করে খাবো না, তাই জন্য ওই রান্নাঘরটা আমাদের কোনো কাজেই লাগবে না। এখন যাই, এখন ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপর বেরোবো। এখন বাজে বেলা 2:15। এই শকুন্তলা নিবাস থেকে এখন বেরোলাম, বেরিয়ে হয়ে যাব প্রভু শ্রী জগন্নাথ দেবের ধাম দর্শন করতে। সোজা মন্দিরের দিকে হাঁটা লাগালাম। এখন কিন্তু রাস্তায় অনেক লোকজন কম। এই সময় সাধারণত পুরীতে কমই ভিড় থাকে, যেহেতু প্রভু জগন্নাথ দেবের দর্শন হয় না, তাই জন্য। আরও কিছুটা হেঁটে এগিয়ে পৌঁছে গেলাম প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছে। দেখলাম এই দুপুরবেলাতেও বেশ কিছু ভক্ত মন্দিরের সামনে বসে রয়েছেন। আজ মেঘলা করে রয়েছে, তাই বসে থাকতে কোনো অসুবিধা নেই। আর এই পুণ্যভূমিতে বসে থাকলেও মনটা ভালো হয়ে যায়। মন্দির দর্শনের জন্য ভিড় নেই বললেই চলে, একদম ফাঁকা। বিশ্বাস করা হয় জগন্নাথ দেবের মহাস্নানযাত্রা হয়ে যাওয়ার পরে 15টা দিন ভগবান জ্বরে আক্রান্ত হন, তাই তারা 15টা দিন ভক্তদের দর্শন থেকে আড়ালে থাকেন। এই সময়কে অনবাসর বলা হয়। এই সময়টাতে জগন্নাথ দেবের দর্শন হয় না বলে মন্দিরে সাধারণত ভিড় কমই থাকে। তবে মন্দির খোলা আছে। মূল মন্দির চত্বরে বিভিন্ন দেবদেবীরা রয়েছেন, তাদের দর্শন পাওয়া যায়। আমি প্রথমে এগিয়ে চললাম পাশের রথ তৈরি হচ্ছে সেই রথ তৈরি দেখার জন্য। জগন্নাথ মন্দিরের সামনে এই যে রথটা তৈরি হচ্ছে, এই রথটা হলো স্বয়ং শ্রী জগন্নাথ দেবের, যাকে নন্দী ঘোষ বলা হয়। এই রথে মোট 16টি চাকা থাকে। পরের রথটি হল সুভদ্রার রথ। এই রথের নাম দেবদলন। সুভদ্রার রথে 12টি চাকা থাকে। তিন নম্বর যে রথটি তৈরি হচ্ছে, এটি হলো বলভদ্রের রথ। এই রথের নাম তালধ্বজ। এই রথে মোট 14টি চাকা থাকে। এই 3টি রথই প্রতি বছর সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে তৈরি করা হয়। আগের বছরের রথ পুনরায় ব্যবহার করা হয় না। নির্দিষ্ট প্রথা অনুযায়ী শতাব্দী প্রাচীন নিয়ম মেনে বংশ পরম্পরায় কারিগরেরা রথ তৈরি করে থাকেন।
যারা রথ তৈরি করেন তাদেরকে মহারানা বা বিশ্বকর্মা সেবায়েত বলা হয়। আমি এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রথ তৈরি দেখলাম। জগন্নাথ মন্দিরের সামনে যে জায়গাটাতে রথ তৈরি হচ্ছে, এইখান থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত পুরো যে লম্বা রাস্তাটা, এই রাস্তাটার নাম বড়দণ্ড। এই রাস্তা ধরেই রথযাত্রার দিন রথ এগিয়ে চলে গুন্ডিচা মন্দিরের দিকে। এবারে আমিও এগিয়ে চললাম এই রাস্তা ধরে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। রাস্তার পাশে এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, এইগুলোতে রথযাত্রার দিন প্রচুর মানুষ দাঁড়িয়ে রথযাত্রা দর্শন করেন। গুন্ডিচা মন্দির যাওয়ার পথে বাদিকে একটুখানি ঘুরে আমি চললাম চন্দন সরোবর বা নরেন্দ্র সরোবর দর্শন করতে। হেঁটে অল্প একটু সময় এসে পৌঁছে গেলাম চন্দন সরোবরে। এই স্থানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হওয়া চন্দন যাত্রায় শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রার প্রতিনিধি বিগ্রহকে সুন্দর করে সাজিয়ে নৌকোয় জলবিহার করানো হয়। চন্দন যাত্রা থেকেই রথযাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়। জলাশয়ের মাঝখানে যে মন্দিরটি রয়েছে, পুরীর জগন্নাথ মন্দির থেকে বিভিন্ন দেবদেবীরাও এসে পৌঁছন চন্দন যাত্রার সময় এই মন্দিরে। আমি এখানে কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। আরও কিছুটা হেঁটে এগিয়ে পৌঁছে গেলাম গুন্ডিচা মন্দিরে। লোকবিশ্বাস অনুযায়ী গুন্ডিচা মন্দিরকে ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। রথযাত্রায় জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবী এখানে এসে প্রায় 7 দিন অবস্থান করেন। সামনেই রথযাত্রা। এখন এই মন্দিরে তার প্রস্তুতি পর্ব চলছে। এই প্রস্তুতি পর্বকে গুন্ডিচা মার্জন বলা হয়। একসময় চৈতন্য মহাপ্রভু নিজে ভক্তদেরকে নিয়ে এসে এই কাজটি করতেন। এই সময় মন্দিরে প্রবেশ করা যাবে না। গুন্ডিচা মন্দিরের সামনে এই জায়গাতে পরপর 3টি রথ এসে দাঁড়াবে। এখানে কিছুটা সময় কাটিয়ে এগিয়ে চললাম জগন্নাথ মন্দিরের দিকে। টোটো করে ফেরার পথে দেখলাম অনেক ধর্মপ্রাণ মানুষ মিছিল করে সামনের দিকে এগিয়ে চলেছেন। খুব সুন্দর লাগছিল দেখতে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। চলে এসেছি প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে। চলুন এখন ক্যামেরা জমা রেখে তারপরে মন্দির দর্শন করে আসি। মন্দির চত্বরের বাইরে তখন রথযাত্রার প্রস্তুতি পর্বের কাজ চলছে। চারদিকেই এক সাজো সাজো রথ। মন্দির দর্শন করে বেরোতে বেরোতেই দেখলাম আসার পথে দেখা সেই মিছিল প্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরের একদম কাছে চলে এসেছে। এখানে সমস্ত ভক্তজনের মধ্যে অপূর্ব এক উন্মাদনা। সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছেন। এখানকার খোল করতাল আর উলুধ্বনির শব্দ, তার সঙ্গে প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। অপূর্ব সুন্দর লাগছিল এখানকার পরিবেশ। আমিও এই আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। এবারে বিকেল 5টার একটু পরে জগন্নাথ দেবের মন্দিরে ধ্বজা পরিবর্তন করতে দেখলাম। নমো ভগবতে বাসুদেব। এই ধ্বজা পরিবর্তন দর্শনও এক ভাগ্যের ব্যাপার। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে
वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय। এরপরে এখানে কিছুক্ষণ কাটিয়ে চলে এলাম হোটেলে। আগামীকাল সকালবেলায় আমরা যাব শ্রী বিষ্ণুদেবের আরেক রূপ আলারনাথ দর্শনে। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 8:10। এই শকুন্তলা নিবাস থেকে এখন বেরিয়ে পড়লাম, যাব আলারনাথ মন্দির দর্শন করতে। গেস্ট হাউস থেকে বেরিয়ে স্বর্গদ্বারে চলে এলাম। এখান থেকে আমাদের বাস ধরে প্রথমে যেতে হবে পুরী বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য বাস দাঁড়িয়েই ছিল। উঠে পড়লাম বাসে। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল, এগিয়ে চলল পুরী বাস স্ট্যান্ডের দিকে। এই বাসগুলো পুরী স্টেশন হয়ে বাস স্ট্যান্ডে যায়। মিনিট 15 মতন বাসে আসার পর এসে পৌঁছে গেলাম পুরী বাস স্ট্যান্ডে। এখান থেকেই এখন আলারনাথ যাওয়ার জন্য বাস ধরবো। পুরী বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন ধরনের বাস পাওয়া যায়, তবে আলারনাথ যাওয়ার জন্য ব্রহ্মগিরিগামী লোকাল বাস ধরতে হবে। আমি এই রুটের একটা বাসে উঠে পড়লাম। বাস মোটামুটি ফাঁকাই ছিল। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিল। পুরী বাস স্ট্যান্ড থেকে আলারনাথ মন্দিরের দূরত্ব 22 কিলোমিটার। বাসে যেতে সময় লাগবে 40 মিনিট। আমরা উড়িষ্যার আশপাশের পরিবেশ দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। প্রায় 1 ঘন্টা মতন বাসে আসার পর এসে পৌঁছে গেলাম ব্রহ্মগিরি বাস স্ট্যান্ডে। এই ব্রহ্মগিরি বাস স্ট্যান্ডের পাশেই আছে আলারনাথ মন্দির। চলুন দর্শন করতে যাই। বাস স্ট্যান্ডেই পথ নির্দেশ দেওয়া আছে। ব্রহ্মগিরি বাস স্ট্যান্ড থেকে আলারনাথ মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার মতন। বাস স্ট্যান্ড থেকে সাধারণত টোটো বা অটো পাওয়া যায়, কিন্তু এখন উৎসবের সময় বলে টোটো অটোকে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই এই রাস্তাটুকু আমাদেরকে হেঁটে যেতে হলো। যাওয়ার পথের পাশেই বহু প্রাচীন এক শনি মন্দির রয়েছে। ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। ভক্তরা আলারনাথ দর্শনে যাওয়ার সময় এই মন্দিরে শনিদেবকে দর্শন করে যান। আমি শনিদেবকে প্রণাম জানালাম। আবার এগিয়ে চললাম সামনের দিকে। কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে গেলাম আলারনাথ মন্দির কম্পাউন্ডে। ভক্তদের সুবিধার্থে উৎসব উপলক্ষে এখানে মন্দিরের সামনে ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এই হলো মন্দিরের প্রধান প্রবেশদ্বার। মন্দিরের প্রবেশদ্বারের সামনে একটা অরুণ স্তম্ভ রয়েছে। ভক্তরা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করছেন। আমিও গিয়ে পেছনে লাইনে দাঁড়ালাম। কিছুক্ষণের মধ্যেই প্রধান প্রবেশদ্বার সিংহদ্বার দিয়ে ঢুকে পড়লাম মন্দির কম্পাউন্ডে। ঢুকেই দেখলাম সামনে বড় কম্পাউন্ড। সবাই লাইন দিয়ে আস্তে আস্তে করে শ্রী আলারনাথকে দর্শন করতে যাচ্ছেন। জ্যৈষ্ঠ পূর্ণিমা স্নানযাত্রার পর শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার 15 দিনের জন্য অনাবাসরে থাকেন। সেই সময় শ্রীমন্দিরে তাদের দর্শন বন্ধ থাকে। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এই সময়ে ভগবান আলারনাথ রূপে ভক্তদেরকে দর্শন দেন। তাই লক্ষ লক্ষ ভক্ত অনবাসরকালে এই মন্দিরে এসে আলারনাথ রূপে ভগবানের দর্শন করেন। বিশ্বাস করা হয় অনবাসরের সময় আলারনাথ দর্শন করলে সেই জগন্নাথ দর্শনের সমানই পুণ্য লাভ পাওয়া যায়। প্রচলিত কাহিনী অনুযায়ী দক্ষিণ ভারতের এক মহান বৈষ্ণব সাধক
আলবার এই অঞ্চলে এসে ভগবান শ্রী বিষ্ণুর সাধনা করেছিলেন। তার নাম থেকেই আলবারনাথ বা আলারনাথ নামটির উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। আরেকটি প্রচলিত কাহিনী হল, এক ব্রাহ্মণ প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করতেন। একদিন তিনি তার ছোট ছেলেকে ভোগ নিবেদন করতে বলেন। শিশুটি তখন সরল বিশ্বাসে ভগবানকে অনুরোধ করতে থাকেন, আপনি ভোগ গ্রহণ না করলে বাবা আমাকে বিশ্বাস করবে না। শিশুর এই নিষ্কলুষ ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান আবির্ভূত হয়ে ভোগ গ্রহণ করেন। পরে ব্রাহ্মণ এসে এই অলৌকিক ঘটনা উপলব্ধি করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থানকালে অনবাসরের সময় নিয়মিত আলারনাথ দর্শনে আসতেন। ভগবানের বিরহে তিনি এখানে গভীর প্রেম আবেশে মাটিতে লুটিয়ে পড়েছিলেন। মন্দিরে আজও একটি পাথরের ওপর তার দেহের ছাপ দেখা যায়, যা ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। আমি ধীরে ধীরে মূল গর্ভ মন্দিরে প্রবেশ করলাম। এখানে আলারনাথের মূল বিগ্রহটি কালো পাথরের তৈরি 4 হাত বিশিষ্ট ভগবান শ্রী বিষ্ণুদেব। তার 4 হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই রূপেই তিনি ভক্তদের পালন কর্তা স্বয়ং নারায়ণ হিসেবে পূজিত হচ্ছেন। আলারনাথ মন্দিরের পাশেই আছে মা লক্ষ্মী দেবীর মন্দির। ঢুকে পড়লাম মন্দির কক্ষে। বহু ভক্তজন এখানে এসে মাকে পুজো দিচ্ছেন। আমি মন্দিরে ঢুকে মাকে প্রণাম জানালাম। মা লক্ষ্মী দেবীর মন্দিরের পাশেই আছে চৈতন্য মন্দির। গর্ভগৃহে চৈতন্যদেব পূজিত হচ্ছেন। আর এখানেই রয়েছে সেই বিখ্যাত পাথরখণ্ড, যার মধ্যে চৈতন্য মহাপ্রভুর স্পর্শের দাগ আজও দর্শন করা যাবে। আমি চৈতন্য মহাপ্রভুকে প্রণাম জানালাম। আজকের এই আলারনাথ মন্দির দর্শন আপনাদের কীরকম লাগছে অবশ্যই করে একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। পুরো মন্দির চত্বর খুব সুন্দর করে দর্শন করলাম, খুব ভালো লাগলো। চলুন এবারে এখান থেকে বেরিয়ে এই মন্দিরের আশপাশে কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলো দর্শন করি। মন্দির থেকে বেরিয়েই সামনে পড়বে শ্রী ব্রহ্ম গৌড়ীয় মঠ। ঢুকে পড়লাম মঠ প্রাঙ্গণে। এ এক ঐতিহ্যবাহী স্থান। এই মঠটি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পরম্পরা। এখানে রয়েছে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বসার আসন এবং বহু পুরনো নাম সংকীর্তন ভজন কুটির। মঠের তরফ থেকে জানতে পারলাম এই স্থানে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এসে নাম সংকীর্তন করতেন এবং এখানে থাকতেন কিছুদিন। আজও এখানে নিয়মিত হরির নাম সংকীর্তন, ভগবত পাঠ, গুরু পূজা ও বৈষ্ণব সেবা অনুষ্ঠিত হয়। আমি এই পুণ্যভূমিতে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে ফিরে চললাম পুরী ধামের উদ্দেশ্যে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে জগন্নাথ ধামের আরও কয়েকটি বিশেষ মন্দির দর্শনে। ততক্ষণের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।